সবাইকে স্বাগতম ভয়ের কথায়। থেকে অনেক দূরে সবুজ পাহাড়ের কোল ঘেঁষা এক জনমানবশূন্য জায়গায় দাঁড়িয়ে আছে হরমোনির্জন। শতবর্ষ পুরনো সেই জমিদার বাড়িটা এত সস্তা দামে বিক্রি হয়ে যাওয়ার কারণ এর অলৌকিক কুখ্যাতি। আহসান, রিয়া, জায়েদ আর নীলা চার বন্ধু মিলে বাড়িটা কিনেছিল কেবল ব্যবসায়িক লাভের আশায়। তাদের পরিকল্পনা সংস্কার করে বাড়িটা চড়া দামে বিক্রি করবে, কিন্তু তারা জানতো না এই বাড়িটা শুধু ইট কাঠের কাঠামো নয়, এটি শত বছরের পুরনো এক শীতল অভিশাপকে সযত্নে বুকে ধারণ করে আছে। সেদিন শুক্রবার সন্ধ্যা। পুরনো জিপের হেডলাইটের আলোয় শ্যাওলা পড়া বিশাল লোহার ফটকটা যেন এক প্রাচীন দৈত্যের মুখ। ফটকের তালাটা ভাঙতে আহসান ও জায়েদের খুব কষ্ট হলো। ঘষা লাগা লোহার আর্তনাদের মতো আওয়াজ তুলে যখন ফটকটা খুলল, চারজনের নাকে এলো ছ্যাঁতছ্যাঁতে বদ্ধ এক পুরনো গন্ধ, যেন বহু যুগ ধরে শ্বাসরোধ করে আছে এক নিস্তব্ধতা। সামনে বিস্তৃত লন, যা এখন আগাছায় ভরা এক জঙ্গল, আর লনের শেষে পাহাড়ের ঢাল বেয়ে আসা ঘন অন্ধকারে আবৃত হয়ে আছে দাঁড়িয়ে আছে 3 তলা সুবিশাল বাড়িটি হরমোনির্জন। এর জানালাগুলো যেন শত শত কালো গর্ত, তাদের দিকে তাকিয়ে থাকা নিস্তব্ধ চোখ। বাড়ির মূল দরজাটা ছিল শক্ত কাঠের, তাতে হাতির দাঁতে পুরনো কারুকাজ। জায়েদ দরজায় হাত রাখতেই ভেতর থেকে মৃদু একটি আওয়াজ হলো, ঠিক যেন কেউ ফিস ফিস করে বলছে, এত ক্ষীণ যে মনে হতে পারে কানের ভুল। শব্দটা কিসের? নীলা কাপা গলায় ফিস ফিস করে জিজ্ঞেস করল। হয়তো পুরনো কাঠের ক্যাস ক্যাস শব্দ। আহসান জোর করে হাসার চেষ্টা করলো, যদিও সেই হাসিটি স্বাভাবিকের লেশ মাত্র ছিল না। তারা টর্চের আলো জ্বেলে ভেতরে প্রবেশ করল। প্রবেশ কক্ষটি বিশাল, ছাদ থেকে মাঝখানে ঝুলে আছে ধুলিমাখা এক ঝাড়বাতি। ঘরটা এত বড় যে তাদের চারজনের কণ্ঠস্বর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে না। চারপাশের দেওয়াল জুড়ে পুরনো তৈলচিত্রের সারি, তাতে আঁকা মানুষের চোখ যেন তাদের প্রতিটা নড়াচড়া অনুসরণ করছে। দৃষ্টিতে কোনো ভাব নেই, শুধু নীরব পর্যবেক্ষণ। হঠাৎ রিয়া চিৎকার করে ওঠে। দেওয়ালের একটি ছবিতে একজন বৃদ্ধের মুখ, তার চোখ সাদাটে ও স্থির। রিয়া দেখল সেই চোখ থেকে যেন কালো জলের মতো একটা ফোঁটা গাঢ় তরল নিচে গড়িয়ে পড়ছে। রিয়া, কি হলো? জায়েদ টর্চের আলো ঘুরিয়ে জিজ্ঞেস করল। ছবিটা কাঁদছে, রিয়া কোনো মতে বলল, তার চোখ তখনও স্থির সেই ছবিটির দিকে। সবাই দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল। হ্যাঁ, ছবিটির নিচ দিয়ে দেওয়ালের কালো তরলের একটি ক্ষীণ স্রোত নামছে। কৌতূহলী আহসান দ্রুত ছবির কাছে গিয়ে হাত দিয়ে ধরতেই দেখল ওটা শুধু পুরনো জমাট বাঁধা তেলের রং, যা হয়তো আর্দ্রতা আর পুরনো হয়ে যাওয়ার কারণে গলে যাচ্ছে। এই রিয়া, ভয় পাস না, এটা শুধু পুরনো রং গলে পড়ছে, আহসান তাকে আশ্বস্ত করল। তবে রিয়া তখনও কাঁপছে। তার অবচেতন মন ফিসফিস করে বলল, ওটা মোটেই রং ছিল না। এবং যখন তারা সবাই রং দেখতে ব্যস্ত, তখন তার কানে এলো পেছনের ঝাড়বাতিটা থেকে একটি দীর্ঘ শীতল নিঃশ্বাস, এত ক্ষীণ যে তা তাদের মনের ভুল বলেও মনে হতে পারে। তবে রিয়া জানে তার ভুল হয়নি। চল, দোতলায় ওঠা যাক, জায়েদ বলল। আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। তারা ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু রিয়া যেতে পারল না। তার দৃষ্টি তখনও ঝাড়বাতির দিকে। টর্চের আলোয় সে দেখল ধুলো মাখা ঝাড়বাতিটা খুব সামান্য, প্রায় অদৃশ্যভাবে কাঁপছে। আর সেই কাঁপুনির শব্দটা যেন একটা শীতল নীরব হাসির মতো শোনাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে পেছনের দেওয়ালে থাকা সমস্ত তৈলচিত্রের চোখগুলো, যা এতক্ষণ তাদের দিকে তাকিয়েছিল, সেই চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর, আরও শীতল হয়ে নেমে আসলো। নিচের প্রবেশকক্ষের রহস্যময় ঘটনার পর চার বন্ধু দ্রুত সিদ্ধান্ত নিল, আলো জেলে আগে নিজেদের থাকার জায়গাটা গুছিয়ে নিতে হবে। জায়েদ ব্যাকপ্যাক থেকে একটি পুরনো কিন্তু শক্তিশালী ডিজেল চালিত লণ্ঠন বের করে জ্বালালো। লণ্ঠনের হলদেটে আলো প্রবেশকক্ষের স্বল্পতা কাটিয়ে কিছুটা
উষ্ণতা দিল, কিন্তু বাড়ির ভেতরের শীতলতাটা তা কাটল না। তারা নিজেদের জিনিসপত্র নিয়ে দোতলায় কাঠের সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়িটা বিশাল এবং এর প্রতিটি ধাপ যেন শতবর্ষের ভারে জীর্ণ। আহসান প্রথমে সিঁড়িতে পা রাখল, তারপর জায়েদ, রিয়া ও নীলা পেছনে। তারা যখন প্রথম ধাপেই পা রাখল, ঠিক তখনই নীলা থমকে গেল। সে চাপা স্বরে বলল, শোন। চারজনই স্থির হয়ে গেল। লণ্ঠনের আলোয় তাদের নিজেদের দীর্ঘ ছায়াগুলো সিঁড়ির দেওয়ালে ভয়ানক আকার ধারণ করেছে। নিচতলার প্রবেশ কক্ষ থেকে, যেখান দিয়ে তারা মাত্রই এসেছে, ঠিক সেখান থেকে একটি আওয়াজ ভেসে এলো। সেটি ছিল একটি ছোট্ট বাচ্চার হাসির শব্দ, খুবই মিষ্টি, প্রাণখোলা, কিন্তু অস্বাভাবিক রকমের শীতল। হাসিটা মাত্র এক মুহূর্তের জন্য শোনা গেল, তারপর সবই নীরব, যেন একটি কাচের বল মেঝেতে পড়ে চূর্ণ হলো, আর সেই শব্দটা নিমিষে মিশিয়ে গেল। আহসান প্রথমে নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল, কে ওখানে? নীরবতা উত্তর দিল কেবল দূরের পাহাড়ের রাত জাগা ঝিঝি পোকার একঘেয়ে ডাক। তোরা তোরা কেউ দেখলি? নীলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। দেখেছি, জাহেদ খার শব্দ করে বলল, কিন্তু এখানে কোনো বাচ্চা আসবে কি করে? ফটকে তো তালা দেওয়া ছিল। রিয়া আতঙ্কিত চোখে চারপাশ দেখল। হয়তো হয়তো কোনো স্থানীয় শিশু কৌতূহল করে ভিতরে ঢুকে পড়েছে। না রিয়া। আহসান লণ্ঠনটা উঁচিয়ে ধরার সময় দেখল তার হাত কাঁপছে। স্থানীয়রা এই বাড়ির দৃশ্যমেনায় ঘেঁষে না, আর হাসিটা, সেটা স্বাভাবিক ছিল না। হাসিটা এত ক্ষীণ ছিল যে মনে হতে পারে সেটি তাদের মনের ভ্রম, কিন্তু চারজনই শুনেছে। হাসিটি যেন মেঝে থেকে নয়, দেওয়ালের ভেতর থেকে ভেসে এসেছিল, ঠিক যেন বাড়িটি নিজেই হাসছে। জায়েদ নিজেকে জোর করে শান্ত করার চেষ্টা করল। যাই হোক, এখনো সব ভাবার সময় নেই, চলো দ্রুত উপরে যাই, আলো কমে আসছে, আর নিচে এভাবে দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না। তারা আবার উপরে উঠতে শুরু করলো। এবার প্রতিটা ধাপেই কাঠের পুরনো শব্দ যেন কান্নার মতো শোনালো। তৃতীয় ধাপ পার হতেই নীলা আবার থেমে গেল। এবার আর কোনো শব্দ নয়, সে অনুভব করলো তার পায়ের নিচে সিঁড়ির কাঠগুলো যেন ঠান্ডা বরফের মতো শীতল হয়ে গেল। যদিও বাইরে আবহাওয়া মোটেও এত ঠান্ডা ছিল না। সে দ্রুত পা সরিয়ে নিল। তার পায়ের ছাপ যেখানে পড়েছিল সেখানে টর্চের আলো ফেলে দেখল কিছুই নেই, কিন্তু শীতলতার অনুভূতিটা তার মস্তিষ্কের ভিতর গেঁথে গেল। কি হলো নীলা? আহসান অধৈর্য হয়ে জিজ্ঞেস করল। নীলা কিছু বলতে পারল না। সে কেবল তার কম্পনমান আঙ্গুল দিয়ে একটি নির্দিষ্ট ধাপ দেখিয়ে দিল। সবাই দেখল লন্ডনের আলোয় সেই ধাপের কেন্দ্রে যেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য ধূলিকণা বাষ্পের মতো মিলিয়ে যাচ্ছে, ঠিক যেন কেউ সিঁড়িতে বসেছিল আর এইমাত্র উঠে গেল। হরমোনির্জন। এর শতবর্ষের নীরবতা যেন ভেঙে যেতে শুরু করেছে, আর সেই ভাঙার শব্দটা শুরু হয়েছে সিঁড়ির কাঠের চাপা আর্তনাদ আর এক শীতল শিশুর হাসি দিয়ে। দোতলার সিঁড়িতে বাষ্পের মতো কিছু মিলিয়ে যাওয়ার পর চার বন্ধুর মনে ভয়ের শীতল স্রোত বইতে শুরু করলো। তারা দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলো। দোতলার মেঝে পুরনো কাঠের হাওয়ায় তাদের প্রতিটা পদক্ষেপেই ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছিল, যা যেন নীরবতাকে আরও বেশি প্রকট করে তুলছিল। দোতলায় উঠেই তারা কয়েকটি ঘর দেখল। আহসান, যিনি আগে থেকেই এই বাড়িটির ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন, একটি তুলনামূলকভাবে কম জীর্ণ কক্ষ দেখিয়ে বললেন, এই ঘরটা মনে হচ্ছে রাতে থাকার জন্য সব থেকে নিরাপদ, তবে জিনিসপত্র নামিয়ে লণ্ঠনটা মাঝামাঝি রাখি। ঘরটি বেশ প্রশস্ত, সিলিংয়ে ফাটল, দেওয়ালে স্যাঁতস্যাঁতে ছোপ, কিন্তু অত্যন্ত ছাদের কাঠামো মজবুত। তারা দ্রুত নিজের ব্যাগপত্র রাখল। লণ্ঠনটা মেঝেতে রাখার পরই যেন তারা বাড়ির পরিবেশ নমনীয় দেখতে পেল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই নরম ভাবটা কেটে গেল। রিয়া ব্যাগ থেকে একটি কম্বল বের করতেই হঠাৎ মেঝেতে ধপ করে একটা শব্দ হলো, ঠিক যেন তাদের মাথার উপরে কেউ একটি ভারী জিনিস ফেলে দিল। এতটা অপ্রত্যাশিত ছিল যে তারা চারজনেই চমকে উঠল। ওটা কি? নীলা ভয়ে চোখ বড় করে তাকালো। জায়েদ ফিসফিস করে বলল, মনে হচ্ছে 3 তলার মেঝেতে কিছু পড়েছে। উপরে বোধহয় একটা স্টোর রুম আছে।
রিয়া জিজ্ঞেস করলো, ওখানে আর কেউ নেই তো? আহসান নিশ্চিত করলো তালা দেওয়া ছিল, হয়তো কোনো পুরনো আসবাবপত্র ভেঙে পড়েছে, চলো আমরা নিজেদের গুছিয়ে নেই। তারা আবার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে পারছিল না। সবাই কান পেতেছিল, যদি উপর থেকে আবার কোনো শব্দ আসে। হঠাৎ তারা চারজনই অনুভব করলো ঘরটির তাপমাত্রা যেন স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। লণ্ঠনের হলুদ আলো সত্ত্বেও একটা গা ছমছম শীতলতা তাদের গ্রাস করছে। আহসান মৃদু স্বরে বলল, এটা অসম্ভব, হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কেন? ঠিক তখনই নীলা অনুভব করলো তার কানের কাছে কেউ যেন খুব মৃদু স্বরে কিছু বলল। শব্দটি এতই ক্ষীণ ছিল যে নিশ্চিত হতে পারল না এটি কি কোনো ভাষা নাকি কেবল বাতাসের শীষ। নীলা কানের কাছে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ কিছু শুনেছ? জাহিদ উত্তর দিল, না তো। আমার মনে হলো বলেই নীলা থমকে গেল। সে ঘুরে দেখলো তার পিছনের দেওয়াল থেকে, যেখানে কোনো জানালা বা ফাটক নেই, একটি আবছা সাদা ধোঁয়ার মতো রেখা ধীরে ধীরে মেঝেতে নেমে আসছে, দেখতে অনেকটা ঘন কুয়াশার মতো। রিয়া চাপা আর্তনাদ করে ধোঁয়ার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওটা দেখো। ধোঁয়ার রেখাটি ঘরের মধ্য দিয়ে সাপের মতো এঁকে বেঁকে সামনে এগোতে চলল। লণ্ঠনের আলোয় সেই ধোঁয়াটি আরো বেশি অস্বচ্ছ লাগছিল। ধোঁয়াটি যখন তাদের মাঝখানে পৌঁছালো, তারা সবাই স্পষ্ট অনুভব করলো সেই শীতলতম অনুভূতি যা তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। জাহিদের মাথা তখনও যুক্তির সন্ধানে, হয়তো বাইরে থেকে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ধোঁয়ার মধ্য থেকে একটি জিনিস দেখতে পেল, একটি ক্ষুদ্র বিবর্ণ কাঠের পুতুল। পুতুলটির চোখ দুটি ছিল সাদা পাথরের, আর তার মুখে লেগেছিল এক অদ্ভুত স্থির হাসি। পুতুলটি ধোঁয়ার মধ্যে কিছুক্ষণ ভেসে রইল, তারপর ধপাস করে মেঝের উপরে পড়ে গেল। ঠিক সাথে সাথেই সেই শীতল সাদা ধোঁয়া মুহূর্তে মিলিয়ে গেল। তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসলো, যেন কোনো দৃশ্যপট হঠাৎ বদলে গেল। চার বন্ধু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পুতুলটির দিকে তাকিয়ে রইল। এই সেই পুতুল যা সম্ভবত নিস্তলার সেই শীতল হাসিটির বাচ্চা ছিল। আহসান কাপা হাতে টর্চটা পুতুলটার দিকে ধরল। আমরা এটা স্পর্শ করব না। রিয়া ভয়ে কান্নার মতো ভেঙে পড়া অবস্থা। সে বলল, এটার মানে কি? এটা কি আমাদেরকে কোনো বার্তা দিচ্ছে? নীরবতা বিরাজ করল, কেবল বাইরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ জায়েদ চাপা স্বরে বলল, তোরা লণ্ঠনের দিকে তাকা। লণ্ঠনটা তখনও জ্বলছে, কিন্তু তার শিখাটা অদ্ভুতভাবে এক পাশে কাত হয়ে কাঁপছে। যদিও ঘরে কোনো বাতাস নেই, আর সেই কাত হওয়া শিখার ছায়াটা দেওয়ালের উপর পুতুলটির পাশে এমনভাবে পড়ল যেন পুতুলটির হাতে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তিনতলার মেঝেতে আবার একটি আওয়াজ হলো। এবার কোনো ভারী জিনিস পড়ার শব্দ নয়, বরং ক্ষুদ্র খালি পায়ে দ্রুত দৌড়ানোর শব্দ, যেন একটি শিশু তাদের ঠিক মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে। তারপর দৌড়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। তার পরিবর্তে ভেসে আসলো একটি চাপা ক্ষুব্ধ ফিসফিসানি। এটি কোনো ভাষা নয়, কেবল শব্দের সমষ্টি যা প্রতিধ্বনিত হয়ে তাদের কানে বাজতে লাগলো, ঠিক যেন কেউ তাদের নাম ধরে ডাকছে, কিন্তু সেই নামগুলো তাদের নয়। আহসান এবার স্থির হয়ে গেল। আর এক মুহূর্তেও নয়, আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাব। কিন্তু যখনই তারা ঘর থেকে বেরোনোর জন্য দরজার দিকে ঘুরল, তারা দেখল দরজাটা ভেতর থেকে সামান্যভাবে খোলা ছিল, আর সেই খোলা জায়গা দিয়ে বাইরের অন্ধকারের দিকে ধীরে ধীরে একটি ছোট্ট পায়ের ছাপ, রক্তের মতো গাঢ় কোনো তরলে ভেজা, তাদের চোখের সামন দিয়ে অদৃশ্য হয়ে গেল। আহসান চিৎকার করে উঠল, দরজাটা কখন খুলল? আহসান যখন চিৎকার করে উঠল দরজাটা কখন খুলল, ততক্ষণে গাঢ় তরলের ভেজা ছোট্ট পায়ের ছাপটি সম্পূর্ণরূপে মিলিয়ে গেছে। ভয়, আতঙ্ক আর প্রবল শীতলতা চার বন্ধুর শরীর যেন অসাড় করে দিয়েছে। তাদের সামনে এখন কেবল একটি লক্ষ্য, পালিয়ে যাওয়া। আর এক মুহূর্ত নয়, জায়েদ ব্যাগ শক্ত করে ধরে বলল, আমরা এখনই বের হচ্ছি, সকালে বাকি সব দেখা যাবে।
তারা লণ্ঠন আর টর্চের আলো জ্বেলে দ্রুত সেই কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলো। দোতলার করিডোরটা ছিল দীর্ঘ এবং অন্ধকার। প্রথমে তারা নিচে নামার জন্য প্রধান সিঁড়ির দিকে দৌড়ালো। সিঁড়ির কাছে পৌঁছতেই তারা থমকে গেল। সিঁড়িটা অক্ষত আছে, কিন্তু সিঁড়ির গোড়া থেকে উপরের অর্ধেকটা পর্যন্ত একটি কালো ঘন অন্ধকার যেন জমাট বেঁধেছে। সেই অন্ধকারের ভেতর থেকে স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ আসছে, আর লণ্ঠনের আলো সেই অন্ধকারের কাছাকাছি যেতেই যেন টেনে নিচ্ছে। শিখাটা অদ্ভুতভাবে কাঁপছে। ওখানে ওরা পা রাখা যাবে না, মনে হচ্ছে ওটা গভীর গর্ত। আহসান দ্রুত পেছনের দিকে গেল, যেখানে সাধারণত কাজের মানুষটির জন্য ব্যবহৃত অন্য একটি সিঁড়ি থাকে। কিন্তু সেই জায়গায় গিয়ে তারা দেখল দেওয়ালে কোনো সিঁড়িই নেই। সেখানে কেবল মসৃণ শুকনো শ্যাওলা ধরা এক চওড়া দেওয়াল, যেন কোনো কালে এখানে সিঁড়ি ছিলই না। এখানে তো আরেকটা সিঁড়ি থাকার কথা। আহসান হতাশ হয়ে দেওয়ালে চাপড় মারল। জায়েদের মনে পড়ল করিডোরের শেষে একটি বড় জানালা ছিল। যদি কিছু না হয়, অন্তত তারা জানালা ভেঙে বাইরে নামার চেষ্টা করবে। জানালাটির কাছে পৌঁছতে তারা দেখল জানালাটির কাঁচগুলো অক্ষত, কিন্তু বাইরে দিয়ে শত শত শুকনো মৃত লতা ও ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যেন কেউ ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে জানালাটি সিল মেরে দিয়েছে। লতাগুলো এত শক্তভাবে জড়িয়ে আছে যে টর্চের আলো সামান্যতম স্রোত দিয়েও প্রবেশ করতে পারছে না। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে অন্য একটি জানালার দিকে দৌড় দিল, কিন্তু তার হতাশাও একই। প্রতিটি জানালা বাইরে থেকে একই রকম শক্ত মৃত লতা পাতায় আবৃত। এটা অসম্ভব, রিয়া চিৎকার করে উঠল। আমরা যখন এসেছিলাম তখন জানালাগুলো এরকম ছিল না। কেউ মুহূর্তের মধ্যে এগুলো লাগালো কি করে? আহসান এবার শেষ চেষ্টা হিসেবে ঘরের মূল দরজার দিকে ফিরে গেল। সামনে কি আর কোনো রাস্তা নেই? প্রবেশপথ বন্ধ। কিন্তু যখন তারা দরজা দিয়ে বেরিয়ে অন্য করিডরে ঢুকল, যেখানে প্রধান ফটকের উপরের দিকে একটি বড় ঝুল বারান্দা দরজা থাকার কথা, তখন তাদের শ্বাস বন্ধ হয়ে এলো। সেখানে কোনো বারান্দা বা দরজাই নেই। পুরো দেওয়ালটা জুড়ে শুধু পুরনো তৈলচিত্রের সারি। তারা যেন একটি ফাঁপা গোলকের ভিতরে আটকে পড়েছে, যেখানে বাইরে যাওয়ার সব পথ মুছে ফেলা হয়েছে। হঠাৎ নীলা এক কোণে একটি ছোট্ট কাঠের দরজা দেখতে পেল। দরজাটা এতই ছোট যে মনে হচ্ছিল সেটা কোনো কাজের লোকের জন্য ব্যবহৃত গুদাম ঘরের দরজা। এই তো, এখানে একটি দরজা। নীলা আশা নিয়ে এগিয়ে গেল। জায়েদ দরজাটি খুলে ধরল। ভেতরে ঘুপচি ঘরটা ধুলো আর মাকড়সার জালে ভর্তি। লণ্ঠনের আলোয় তারা দেখল ঘরের কেন্দ্রে একটি ভাঙ্গা কাচের চেয়ার, আর সেই চেয়ারের উপরে রাখা একটি ছোট্ট সুর সঞ্চয় বাস্ক, মিউজিক বক্স। নীলা বক্সটির কাছে এগিয়ে গেল। যেই সে বাক্সটি স্পর্শ করতে গেল, অমনি বাস্কটি আপনা আপনি বেজে উঠল। সেটা ছিল একটি সুরের বাস্কের মিষ্টি পুরনো সুর, টিং টিং টিং। সুরটি ভুতুড়ে ভাবে সুন্দর, কিন্তু এই পরিস্থিতিতে তা যেন একটি শীতল প্রহসন। সুরটি এক মুহূর্তের জন্য থেমে গেল, এরপর আবার শুরু হলো। তবে এবার সুরের গতি দ্রুত হয়ে গেল, যেন কেউ পাগলের মতো দ্রুত বাস্কের হাতল ঘোরাচ্ছে। দ্রুত হতে হতে তীব্র এক যন্ত্রণার আর্তনাদে পরিণত হলো। আর ঠিক তখনই সুরের বাস্কের উপর থেকে বেরিয়ে এলো এক ক্ষীণ হলুদ আলো। আলোটি কাঁপছিল, আর সেই আলোয় ঘরের দেওয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। দেওয়ালের ছায়াগুলো দীর্ঘ হতে হতে এক ছোট বাচ্চার অবয়ব ধারণ করলো। ছায়া বাচ্চাটি তাদের দিকে এগিয়ে এলো। তার মুখটা স্পষ্ট, সে হাসছে। তবে হাসিটা শীতল নয়, বরং বেদনা আর ক্ষোভের এক মিশ্রণ। ছায়া বাচ্চাটি ফিসফিস করে বলল, তোমরা থাকতে এসেছো, থাকতে হবে। ধর্ম নির্জন কারো মুক্তি দেয় না, মুক্তি দেয় শুধু খেলা শেষের। সাথে সাথে সুরের বাস্কটির শব্দ থেমে গেল, হলুদ আলো নিভিয়ে গেল। কিন্তু সেই ঘুপচি ঘরের কাঠের দরজাটি তাদের চোখের সামনে সামান্যতম শব্দ না করে আপনা আপনি বন্ধ হয়ে গেল। চার বন্ধু এবার নিশ্চিত হলো এটি কেবল ফাঁদ নয়, অদৃশ্য কোনো শক্তি তাদের নিয়ে এক ভয়ঙ্কর খেলা শুরু করেছে। পালানোর সব পথ বন্ধ। তাদের হয়তো এই অন্ধকার বাড়ির গভীরে কোনো উত্তর খুঁজতে হবে, সেই শিশুর উত্তর যে তাদের মুক্তির একমাত্র চাবি। ঘুপচি ঘরের দরজা যখন আপনা আপনি বন্ধ হয়ে গেল,
চার বন্ধুর মনে তখন মৃত্যুর হিমশীতল ভয়। তারা নিশ্চিত অদৃশ্য এক শক্তি তাদের ঘিরে ফেলেছে এবং এই বাড়ি থেকে পালানোর প্রায় সব পথ বন্ধ। মিউজিক বক্সের শান্ত সুর যখন আর্তনাদের রূপ নিল এবং দেওয়ালের ছায়া থেকে বেরিয়ে এলো সেই শিশুর অবয়ব, তখন তারা বুঝল খেলাটা শুরু হয়ে গেছে। জায়েদ প্রথমে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে ছুটে গেল। হাতল ঘুরিয়ে প্রাণপণ চেষ্টা করলো দরজা খোলার, কিন্তু কোনো লাভ হলো না। দরজার ভেতর দিক থেকে কোনো যেন অদৃশ্য শক্তি আটকে দিয়েছে এরকম মনে হলো। খোলো, এটা খোলো! জায়েদ চিৎকার করে দরজায় ঘুষি মারতে লাগলো। আহসান আর রিয়া ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নীলা তখনও মিউজিক বক্সটার দিকে তাকিয়ে, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। আমরা কি করব? রিয়া ফিসফিস করে বলল, আমরা এখানে আটকা পড়ে গেছি। আহসান লণ্ঠনটা উঁচিয়ে ধরার চেষ্টা করল, তার হাত কাঁপতেছিল। আমাদের শান্ত থাকতে হবে, কোনোভাবে দরজাটা খুলতে হবে। তারা সবাই মিলে দরজাটা ধাক্কাতে শুরু করলো, কিন্তু তাতে কোনো ফল হলো না। দরজাটা যেন দেওয়ালের সাথে মিশে গেছে। হঠাৎ নীলা অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। তার হাসিটা স্বাভাবিক ছিল না, সে যেন নিজের ভিতরের কণ্ঠস্বর নয়। হাসিটা ছিল সেই শিশুর হাসির মতো শীতল আর ভুতুড়ে। আহসান, রিয়া আর জায়েদ চমকে উঠল। নীলা, কি হলো তোর? জায়েদ নীলার কাঁধে ধরে ঝাঁকাতে চাইল, কিন্তু নীলা তখনও সেই একান্তই একই ভঙ্গিতে হাসছে। তার চোখ দুটি স্থির মিউজিক বক্সের দিকে। তারপর সে ফিসফিস করে বলল, খেলতে হবে, খেলতে হবে, শেষ না হওয়া পর্যন্ত। রিয়ার গা কাটা দিয়ে উঠল। নীলার উপর কিছু ভর করেছে, ও বোধহয় সেই বাচ্চার প্রভাবের মধ্যে পড়ে গেছে। আহসান আতঙ্কিত হয়ে নীলার হাত ধরল, কিন্তু যেই তারা নীলাকে টেনে অন্য দিকে সরাতে চাইল, অমনি মিউজিক বক্স থেকে এক তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। আর্তনাদের সাথে সাথে ঘরের মধ্যে থাকা লণ্ঠনের শিখাটা বিকট শব্দে নিভে গেল। পুরো ঘরটা গাঢ় অন্ধকারে ডুবে গেল। চারিদিকে ঘন অন্ধকার, এতই ঘন যে নিজেদের হাত পর্যন্ত দেখা যাচ্ছে না। সাথে এক ঠান্ডা বাতাস যেন তাদের চারপাশে পাক খাচ্ছে। তারা শুনতে পেল নীলার হাসিটা এখন আর সেই উচ্চস্বরে প্রতিধ্বনিত হচ্ছে, সে যেন ঘরের প্রতিটি কোণ থেকে হাসছে। রিয়া ভয়ে চিৎকার করে উঠল, আহসান, জায়েদ, কোথায় তোমরা? আমরা এখানে আছি, জায়েদ জবাব দিল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি টর্চ জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু টর্চটা কাজ করছিল না। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, নাকি অন্য কোনো অলৌকিক শক্তি তাকে অচল করে দিচ্ছে, তারা তা বুঝতে পারল না। অন্ধকারের মধ্যেই তারা অনুভব করলো তাদের চারপাশে অদৃশ্য কিছু একটা নড়াচড়া করছে। বাতাসের স্রোত তাদের গা ভেসে চলে যাচ্ছে, যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে তাদের চারপাশে। আর সেই বাতাসের সাথে মিশে আসছে পুরনো ধুলো আর মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ নীলার হাসিটা থেমে গেল। তার পরিবর্তে এক মিষ্টি শিশুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তোমাদের চোখ বন্ধ করো, খেলা শুরু হয়ে গেছে। আহসান, নীলা আর জায়েদ পরস্পর নিজেদের দিকে তাকালো। যদিও অন্ধকারের কারণে তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না, তাদের মনে গভীর এক অদম্য ভয়ের সৃষ্টি হলো। তারা তিনজনেই অনুভব করলো তাদের পেছনে ঠিক ঘাড়ে কেউ যেন মৃদুভাবে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস ফেলার সাথে সাথেই তাদের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সেই নিঃশ্বাসের সাথে ঠান্ডা বাতাসের স্পর্শ ছিল, কিন্তু তার সাথে ছিল এক মিষ্টি গন্ধ। চোখ বন্ধ করো, শিশুটির কণ্ঠ আবার কানে বাজল, এবার আরও কাছ থেকে। তারা তিনজনে বাধ্য হয়ে চোখ বন্ধ করলো। তাদের হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকপুক ধুকপুক করছিল। চোখ বন্ধ করতেই তারা দেখলো তাদের মনের ভিতর এক অদ্ভুত আলোর ঝলসে উঠল। সেই আলোতে তারা নিজেদের ঘরটা দেখতে পেল, কিন্তু ঘরটা স্বাভাবিক ছিল না। দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, তাদের দিকে নোংরা শুকনো লতা পাতা এগিয়ে আসছে। সিলিংয়ের ফাটলটা দিয়ে কালো পিচ্ছিল তরল গড়িয়ে পড়ছে, আর ঘরের মাঝখানে তাদের সামনে সেই মিউজিক বক্সটা নিজে নিজেই ঘুরছে। আর তার উপর দাঁড়িয়ে আছে সেই পুতুল। তার সাদা পাথরের চোখ এখানে লাল হয়ে গেছে। পুতুলটা তাদের দিকে তাকিয়ে হাসছে। তার মুখ
এক বিভৎস আনন্দের ছাপ। তার ছোট্ট হাত দুটি নড়ছে, যেন সে তাদের খেলার নিয়ম শেখাচ্ছে। প্রথমে যে চোখ খুলবে সে হবে আমার সঙ্গী। পুতুলের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো তাদের মনের ভিতর। রিয়া চোখ বন্ধ করেই কেঁপে উঠল। তার মনে হচ্ছিল পুতুলটা হয়তো এখনই তার দিকে এগিয়ে আসবে। আহসান অনুভব করলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। এই খেলাটা যে সহজ হবে না তা তারা বুঝে গিয়েছিল। অন্ধকার শীতল ঘুপচি ঘরে তিন বন্ধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাদের কানে বাজছে পুতুলের ভুতুড়ের স্বর। যে প্রথম চোখ খুলবে সেই হবে আমার সঙ্গী। নীলা তাদের পাশে দাঁড়িয়ে, কিন্তু তার নীরবতা আরো বেশি ভীতিকর। তার হাসি থেমেছে, কিন্তু তার উপস্থিতি এখন এক রহস্য। আহসান, রিয়া আর জায়েদ অনুভব করতে পারছে তাদের চারপাশের তাপমাত্রা ক্রমশ কমে আসছে। কেবল ঠান্ডাই নয়, এক অব্যক্ত চাপ যেন তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। তাদের মনে হচ্ছে ঘরের দেওয়ালগুলো যেন তাদের দিকে ঝুঁকে আসছে। রিয়া ভয়ে কাঁপছে, তার চোখ বন্ধ, কিন্তু মনের ভিতরে সে যেন দেখতে পাচ্ছে সেই পুতুলটাকে। তার লাল চোখ দুটি তার দিকেই তাকিয়ে আছে। তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে অনুভব করলো তার পায়ের কিছু একটা নরম জিনিস স্পর্শ করলো, ঠিক যেন কোনো ছোট্ট হাত। রিয়া সর্বশক্তি দিয়ে নিজেকে সংযত করলো যাতে চোখ খুলতে না ফেলে। জায়েদ চোখ বন্ধ করে রেখেই নিচু স্বরে বলল, আহসান, আমরা কিছুতেই চোখ খুলব না। আহসান জবাব দিতে পারল না। তার সমস্ত মনোযোগ এখন তার শরীরের উপর। সে অনুভব করলো তাদের কানের কাছে একটি শীতল ফিসফিসানি। এবার আর কোনো ভাষা নয়, কেবল বাতাস আর একটি ছোট্ট শিশুর নিঃশ্বাস, খুব কাছে, এতটাই কাছে যে সে মনে করতে পারল যে তার ঘাড়ের লোমকূপগুলো শীতল হয়ে যাচ্ছে। 1, 2, 3, প্রতিটা সেকেন্ড যেন অনন্তকালের মতো লাগছে। এই নীরবতার মধ্যে কেবল তাদের নিজেদের দ্রুত হৃদয় স্পন্দন শব্দ। হঠাৎ নীলা আবার হাসতে শুরু করলো। এবার হাসিটা আরো ভয়াবহ, যেন কোনো আনন্দ নয়, বরং অশুভ শক্তির বিজয়। তার হাসির সাথে সাথে গুপচি ঘরের দরজা প্রচণ্ডভাবে আঘাত হলো, ধপাস। আঘাতটা এত শক্তিশালী ছিল যে পুরো ঘরটা কেঁপে উঠল। তিন বন্ধুর শরীর কেঁপে উঠল ভয়ে। তারা অনুভব করলো দেওয়াল থেকে পুরনো ধুলো ঝরে পড়েছে তাদের মাথার উপর। দ্বিতীয়বার আঘাত করলো আরো জোরে। এবার দরজা যেন পুরোটাই কাঠ ভাঙ্গার শব্দ পাওয়া গেল। দরজা ভাঙছে। রিয়া চিৎকার করে উঠল। তার চোখ বন্ধ থাকলেও ভয় তাকে কাবু করে ফেলছিল। আহসান বুঝতে পারলো এটা কোনো সাধারণ আঘাত নয়, যেন কেউ উন্মত্ত হয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। কিন্তু কে? সেই শিশু নাকি অন্য কোনো শক্তি? যদি দরজাটা ভেঙে যায় তবে কি হবে? তাদের জন্য কি অপেক্ষা করছে বাইরে? তৃতীয়বার আঘাতের শব্দ হওয়া ঠিক আগ মুহূর্তে নীলার হাসিটা থেমে গেল। তার পরিবর্তে একটি করুণ কান্না ভেসে এলো। সেই কান্নার শব্দ ছিল একটি শিশুর। তাতে কোনো রাগ ছিল না, ছিল অসহনীয় বেদনা। মা, মা, শিশুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। আমাকে বাঁচাও, ওরা আমাকে আটকে রেখেছে। সেই কান্না শুনে আহসান, রিয়া, জায়েদ নিজেদের অজান্তেই চোখ খুলে ফেলে। তাদের চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তারা আর ঘুপচি ঘরের মধ্যে ছিল না। তারা দেখলো তারা একটি বিশাল অন্ধকার হলরুমের মাঝখানে দাঁড়িয়েছে। চারপাশে পুরনো আসবাবপত্র, ধুলোয় ঢাকা। হলরুমের এক পাশে একটি বিশাল কাঠের ফায়ার প্লেস, তার উপরে ঝুলছে একটি পুরনো বিবর্ণ ছবি, এবং সেই ছবির দিকে তাকিয়েই তারা চমকে উঠল। একজন নারী, তার কোলে একটি ছোট্ট শিশু। নারীটির মুখে কোনো হাসি নেই, কেবল এক গভীর শূন্যতা, আর শিশুটির চোখে ভয়। শিশুটির হাতে ছিল একটি ছোট্ট কাঠের পুতুল, ঠিক সেই পুতুল যা মিউজিক বক্সের উপর ছিল। তাদের পেছনে ঘুপচি ঘরের দরজাটি ছিল খোলা, কিন্তু ছোট্ট ঘরের মধ্যে কোনো আলো নেই। শুধু অন্ধকার। ঘরে মিলিয়ে যাচ্ছে এক গভীর অন্ধকার। রিয়া দ্রুত ছবিটির কাছে এগিয়ে গেল। ছবির নিচে ছোট হরফে লেখা এলিসা এবং তার পুতুল। তার পাশে একটি তারিখ, 1980। এলিসা? নীলা ফিসফিস করে বলল। তার কণ্ঠে এখন আর সেই শীতল হাসি নেই, বরং এক দুর্বলতা। ও আমাকে ডাকছে। হঠাৎ হলরুমের মাঝখান থেকে ধুলোমাখা ঝাড়বাতিটা মৃদুভাবে কেঁপে উঠল। তার কাছের টুকরোগুলো থেকে এক ক্ষীণ আলো এসে পড়ল ছবির উপর।
সেই আলোয় তারা দেখতে পেল ছবিতে থাকা শিশুটির মুখটি পাল্টে গেছে। তার ভয়ার্ত চোখ দুটি এখন তাদের দিকে তাকিয়ে আছে, আর তার মুখে এক করুণ আকুতি। তার এই পুতুলটিও যেন নড়ছে, তার মুখও যেন করুণ আকুতিতে ভরে গেছে। এবং ঠিক সেই মুহূর্তে ফায়ার প্লাসের বাইরে স্তূপ থেকে একটি ক্ষীণ কিন্তু স্পষ্ট ফিসফিসানি ভেসে এলো, খেলতে হবে, খেলতে হবে, শেষ পর্যন্ত খেলতে হবে। আহসান বুঝতে পারলো তাদের সামনে যা আছে তা শুধু একটি খেলনা নয়, এটি একটি শিশুর অনন্ত বেদনা, আটকে পড়া থাকা আত্মার প্রতিশোধের গল্প। এলিসার আত্মা হয়তো তাদের মধ্যে মুক্তির পথ খুঁজছে, অথবা তাদের সঙ্গে খেলার সঙ্গে বানাচ্ছে। পালাবার পথ বন্ধ, এখন তাদের একমাত্র উপায় এই খেলার রহস্য উন্মোচন করা।